জেমি কোথায়? কি হয়েছে বাবা? মাসল এ তো আমাদের হয়েছিল। এখন তোর বিয়েটা যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু আমাদের ছোট মেয়ের বিয়েটা আমরা দিতে পারি। বাবা, তুমি তো চাও শামীমের সাথে আমার বিয়েটা হোক, তাই না? হ্যাঁ, সমস্যা কি? শামীমের পরিবার হচ্ছে এই শহরে একটা টপ 10 রিচ পরিবারের মধ্যে একজন। অসুবিধা নাই তো কিছু। কিন্তু বাবা, ওই পরিবারে আপু বিয়ে দিয়েছো, আমি ওই পরিবারে যেতে চাই না। ওমা, তোর আপুর বিয়ে হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, সমস্যা কি? আর তোর তো কপাল ভালো যে স্বামী তোকে পছন্দ করছে, দুই বোন একসাথে থাকবি। হ্যাঁ, শোন, এরকম একটা পরিবারের দুই বোন একসাথে থাকা মানে কি জানিস? পুরো পরিবারের কন্ট্রোল তোদের হাতে। বাবা, আমি তো এইভাবে ভাবি না কখন। না ভাবলে ভাববি এখন। স্যার আজকে কিন্তু ভালোই হইল। একটা ডিল করতে গিয়ে আমরা দুটো ডিল পেয়ে গেলাম। হাউ ইজ পসিবল স্যার? মন থেকে কিছু চাইলে সব কিছুই পসিবল। হ্যাঁ, এটা তো ট্রু, বাট আপনার কি মুড অফ স্যার? এনিথিং রং? না, মুড অফ লিড। ওকে, শরীর ঠিক আছে তো? না না, আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। শরীর ভালো, সব কিছু ভালো, একটা গুড ডিল হইলো, বাট আপনার মুখে হাসি নাই। স্যার, আপনারা তো রিচ কিড, আপনাদের মুখে হাসি না থাকলে আমরা টেনশনে পড়ে যাই। দেখো, রিচ কিড হিসেবে সবসময় হাসতে হবে তা ঠিক না। জীবনে টাকার দরকার আছে, কিন্তু টাকাই সব কিছু না। হ্যাঁ, তোমরা তো শুধু ভাবছো আমার বিয়ে নিয়ে, ছেলেটা কতটা রিচ, কতটা ধনী পরিবারে, এটা নিয়ে ভাবছো, কিন্তু তোমরা এটা ভাবছো না ছেলেটা মানুষ হিসেবে কেমন। শুন মা, ধনীরা চাইলে সবসময় ভালো মানুষ হতে পারে না, আর ভালো মানুষরাও চাইলে অনেক সময় ধনী হতে পারে না। তোর বাবাকে আমি কেন বিয়ে করেছিলাম জানিস? কারণ সে ধনী ছিল, তার অনেক টাকা পয়সা ছিল। মা, বাবার সঙ্গে এসব কি বলছো? আরে খারাপ কি বলছে? এটা সত্যি কথা যে আমি ধনী একজন মানুষ, আমার টাকা পয়সা আছে। আর তোর মা ছিল রূপ, সুন্দরী একটা মেয়ে। একটা ধনী মানুষের সাথে একটা সুন্দরী মেয়ে যাবে, তার বিয়ে হবে, এটাই তো স্বাভাবিক। শোন, সবসময় মনে রাখবি, বিউটি সবসময় মানায় লাক্সারির সাথে। আমি যতটুকু জানি বাবা মায়েরা সবসময় সন্তানদের ভালো শিক্ষা, কিন্তু তোমরা চাও তোমাদের মতো আমাকে বানাতে। জেমি, তুই এত কথা বলতেছিস কেন? তুই কি জানিস এই ফ্যামিলিতে তুই সবচেয়ে বেশি বোকা, এই জন্য তোকে নিয়ে আমাদের চিন্তা হয়। শুধু না, তোমার বড় মেয়েও বোকা, তবে তোমার বড় মেয়েকে কথা বলে সে শোনে। টাকা সব কিছু না, বাট মানি ইজ পাওয়ারফুল টু স্যার। পাওয়ারফুল। আমার বয়স যখন 7 বছর তখন আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে। আমার বাবার কাছে ছিল টাকা, ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট ডক্টরের কাছে দেখানো হয় আমার মাকে, বাট আমার মাকে বাঁচানো সম্ভব হয়নি। সে না ফেরাতে সে চলে যায়। ছিল টাকা। এখন আমার পরিবারে সব কিছুই আছে, শুধু নেই মা, নারী। আমি আর আমার নারী যদি বলেন, জীবনসঙ্গীর কথা যদি বলতে চান স্যার, আপনি চাইলে তো আপনার পিছনে মেয়েদের লাইন লেগে যাবে। হ্যাঁ, লেগে যাবে, সত্য, এটা মিথ্যা না। কিন্তু একটা ভালো মেয়ে খোঁজা তো কিছু, ভালো মেয়েটাকে নিজেই কেটে নিতে হবে। এইটা একটা ঠিক কথা বলছে স্যার, মেয়ে অনেক আছে, বাট ভালো মেয়ের অনেক অভাব। জানো ইমতিয়াজ, আমার তো আমার ছোট মেয়েকে নিয়েও এত চিন্তা হয় না, কারণ সে বুদ্ধিমতী। যত চিন্তা সব তাকে নিয়ে। আচ্ছা, আমি একটু বুঝাই। শোন, তোর বিয়েটা যদি আমরা শামীমের সাথে দিতে পারি, তাহলে শামীমরা আমার সাথে একটা বিজনেস ডিল সাইন করাবে। শোন, এখন বিষয় হচ্ছে যে আমরা ধনী, এটা ঠিক আছে, কিন্তু আমরা তো অত ধনী না, উচ্চবিত্ত না। আমরা কতদিন এরকমভাবে থাকবো বল? হ্যাঁ, বিলাসিতা কি তোরা পছন্দ করিস না? কে না চায় বিলাসিতা? কে না চায় ধনী হতে? এখন জাপানিজ গাড়িতে চড়িস, আমরা কি জার্মানি গাড়িতে চড়বো না? হ্যাঁ, তো বোঝার চেষ্টা কর, বি প্র্যাকটিক্যাল। বাবা, আমার একটা পছন্দ আছে। কি? কাকে?
একটা ছেলেকে ভালোবাসি, ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক, আর বিয়ে করলে আমি ওকে একটা থাপ্পড় দিয়ে না গালের সবগুলা দাঁত ফেলে দিব। কখনো শাসন করি নাই দেখি ভেবো না যে যা খুশি তা করতে পারবা। আচ্ছা তুমি থামো, আমি দেখছি। বলে যখন ফেললি যে পছন্দের মানুষ আছে, তুই তাহলে দেখা করা। কি বলতেছো তুমি এসব? হ্যাঁ দেখি না ওর পছন্দ কেমন, একবার দেখি, দেখা করি একবার, সমস্যা কি? আজ বিকেলের মধ্যে দেখা করা। বাবা কাল দেখা করি। না, কোনো কাল টাল না, দেখা করালে আছে বিকেল 5টার মধ্যে। আমি এর থেকে বেশি সময় তোমাকে দিতে পারবো না। যদি আড়াল ভেঙে যায়, যদি সত্য সামনে রয়, তবু কি হাত ছাড়বে না তুমি? বলবে আমার তুমি রঙিন দিনের গল্প বানাম মেঘলা বিকেল চলে, অচেনা সেই মানুষটাকে মনটা খুঁজে দূরে। যত গোপন পরিচয় থাক, ভালোবাসা জানে হৃদয়ের ভাষা হারায় না তো। হাজারো অজুহাতে সময় যখন প্রশ্ন করে কে বা আপন, কে পর, মনের টানের লেখা থাকে একই আকাশ, একই ভোর। হৃদয় হৃদয় ভালোবাসার নাম। হৃদয় হৃদয় তোমাতেই খুঁজে পাই অবিরাম। হোয়াটস গোয়িং অন? শিট, এই দেখো তো কি হয়েছে। ম্যাডাম সরি, আপনার তো লাগেনি কোথাও? ঘাবড়ানোর কিছু নেই, আপনি ভয় পাবেন না। আসলে যেভাবে বিষয়টা ঘটতেছিল, যদি ঘটে যেত তাহলে বড় কিছু হইতে পারতো, এজন্য না, আসলে দোষটা আমারই, আমি অন্য মনস্ক ছিলাম। আর আপনি প্লিজ আমাকে ম্যাডাম বলে ডাকবেন না, আপনি তো আমার আন্ডারে চাকরি করেন না। আপনি পেশা যেটাই হন না কেন, সম্মান ডিজার্ভ করেন। একসেপ্ট। ঠিক আছে ম্যাডাম, তাহলে দেখে শুনে চলবেন রাস্তাঘাটে। তোমার নামটা যখন ঠোঁটে আসে চুপি চুপি, আমার বুকের ভেতর আলো জ্বলেনি। এই কি হয়েছিল বলেন তো সাগর স্যার? স্যার আসলে ঘটনাটা ঘটছিল তো অনেক ধরনের ঘটনা ঘটে গেছিল। ম্যাডাম আসলে অনেক ভালো, নিজে থেকেই সরি বললো। তো আমি ওনাকে বললাম যে ম্যাডাম সরি, তো উনি আমাকে বলতেছে আপনার সরি বলার কিছু নেই, আমারই দোষটা ছিল। ওনার দোষটা উনি নিজেই স্বীকার করলেন। রাশেদ, মেয়েটা খোঁজ নাও। আসলে স্যার? হ্যাঁ, মেয়েটাকে আমার পছন্দের। ওকে স্যার। আচ্ছা ভাইয়া, 1 মাস হয়ে গেল, তুমি এখন পর্যন্ত জেমির সাথে আমার কাবিনের ডেটটা ফিক্স করতে পারলা না। দেখ, আমি তো তোর কথা মতো ওদের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে আসলাম। এখন 1 মাস হয়ে গেল, ওরা কিছু জানায়নি। কি করবো এখন বল?
মানে 1 মাস হয়ে গেছে, তুমি বুঝতেছো আমাদের কি নাই যে 1 মাস ধরে ও অ্যান্সার দিতেছে না? আমি আজকেই যাবো ওর কাছে, যা জিজ্ঞেস করবো। তুই কি জিজ্ঞেস করবি? জিজ্ঞেস করবো যে 1 মাস হয়ে গেছে কেন এখনো অ্যান্সার দিচ্ছে না। শোন, যাই করিস ভুলেও যেন ওর গায়ে হাত তুলিস। তোর তো আবার মাথা গরম হলে নিজের উপর কন্ট্রোল থাকে না, মানে ময় মুরব্বী নারী পুরুষ কিছুই মাথায় থাকে না, গায়ে হাত তুলে বসিস। শোন, এই অভ্যাসটা বদলাতে হবে। ট্রাস্ট মি ভাইয়া, ও যে কি পরিমাণ বেয়াদব, ওরে ভালো না বাসলে ওর কানের নিচে খালি থাপ্পড়ই মারতাম আমি। কুল ডাউন ব্রাদার, কুল ডাউন। আমি দেখছি ব্যাপারটা। হয়েছে, তোমরা অনেক দেখছো, তোমাদের আর দেখতে হবে না। আমি দেখতেছি আমারটা এখন থেকে। এই শামীম, এই শামীম, এই ছেলেটা না মানে কথাই শুনতে চায়। কি হলো? শামীম রাগ করে বেরিয়ে গেল কেন? বুঝতে পারছো না? কি হলো বুঝতে পারছো না? তোমাদের বাড়ি থেকে তো কোনো আপডেট জানাচ্ছে না, এখনো কোনো আপডেট জানাচ্ছে না। আচ্ছা, তুমি তো অন্তত বোঝো বিয়ের সাথে ব্যাপারে এত তাড়াহুড়ো করে হয়। শোনো, আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার ভাই যদি তোমাদের বাড়ি থেকে রিফিউজ হয়, এটার প্রভাব কিন্তু তোমার আমার সংসারের উপর পড়বে। আচ্ছা, তুমি সব সময় আমার সঙ্গে এমন ব্যবহার কেন করো? এখানে আমার কি দোষ? আমি কি করলাম বলো? তোমার কি দোষ বুঝতে পারছো না? তুমি এখনো বুঝতে পারছো না? তুমি তোমার ফ্যামিলিকে বোঝাও, তোমার বোনকে বোঝাও। আর শোনো, একটা কথা মনে রাখবে, আমরা হোসেন, আমাদের ইগোটা না অনেক হাই। আমাদের ইগোতে হার্ট করলে সেটার পরিণাম খারাপ হবে বলে দিচ্ছি। আমাদের ইগোটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি জানি না তুমি সব সময় এমন কেন করো। স্বামীর কিছু হলে তুমি আমার উপর দোষ দিয়ে দাও। আমি তো তোমার বিয়ে করার বউ, তাই না? তোমাকে একটা কথা বলে রাখি, নিজের ভালো চাইলে তোমার ফ্যামিলিকে বোঝাও। আর একটা কথা, তোমার বাবা আমাদের সাথে একটা বিজনেস শুরু করতে চাচ্ছে। আমার ভাইয়ের সাথে যদি তোমার বোনের বিয়ে না দেয়, তাহলে বিজনেস দূরের কথা, তোমাকে আমি তোমাদের বাড়িতে রেখে আসবো। হামিম, প্লিজ এভাবে কথা বলো না, প্লিজ। তুমি জানো তুমি যখন এভাবে কথা বলো আমার কত কষ্ট লাগে। তুমি সব সময় ভুলে যাও যে তুমি ওকে বিয়ে করে এনেছিলে। আমি তোমার ওয়াইফ। ওয়াইফ মানে কিছু হলে মানে বক 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 করতেই থাকো। ওয়াইফ আমার কাছে আমার ভাই সবচেয়ে বড়, আমার ভাই আমার পরিবার। আর আমি কেউ না। আচ্ছা, আমি তো এই পরিবারের অংশ না, আমি তো এই পরিবারের বউ। আমি তোমার বিয়ে করা ওয়াইফ। আমি এত কিছু শুনতে চাই না, আমি জানতেও চাই না। আমি শুধু জানি আমার ভাই যেন রিফিউজ না হয়। বসেন না রাশিদ সাহেব। স্যার, মেয়েটার ব্যাপারে যতটুকু জানতে পারলাম, ওর নাম হচ্ছে জেমি মির্জা। ওকে, বিশিষ্ট ব্যবসায়ী এবং আমাদের কর্পোরেট জগতে আরেক মাফিয়া ইমতিয়াজ মির্জা। আর ওরা 3 বোন। বড় বোনের বিয়ে হয়ে গেছে, মেঝোজন আর ছোটজন এখনো আনম্যারিড। আর বাকি যা জানতে পারলাম ওগুলা নিয়ে কথা না বলি। আর আমার যতটুকু মনে হয় স্যার, আপনি এখানে আর আগায়েন না, আগানোটাই ভালো স্যার। কেন? ব্যবসায়ী, সিন্ডিকেট, কর্পোরেট মাফিয়া, হামিম এবং শামীম ওদের আত্মীয়। সো হোয়াট? স্যার, ওরা তো আমাদের সাথে বেশ কয়েকবার বিজনেস করতে আসছিল।
শামীম সাহেব কাউকেই তো আপনি অ্যালাউ করেন নাই স্যার, বা ইনফ্যাক্ট আমাদের কোম্পানিও অ্যালাউ করে নাই। ওরা ভালো মানুষ না স্যার, দে আর মাফিয়া স্যার। 5টা গার্মেন্টস আছে, প্রত্যেকটা তো শ্রমিকের গায়ে হাত তোলে, মানুষকে বেঁধে অত্যাচার করে, মানে একদম বিশ্রী অবস্থা স্যার। আপনি আমাকে এটা বলেন যে এই হামিম আর শামীম মির্জা পরিবারের আত্মীয় হলো কীভাবে? বললাম না স্যার যে বড় বোনের বিয়ে হয়ে গেছে, তো ওই বড় বোনের হাজব্যান্ডটি হচ্ছে হামিম সাহেব। বুঝতে পারলাম, তার মানে বোনের বিয়ে দিয়েছে সেই সুবাদে আত্মীয়। নাথিং, প্রবলেম কি? এটা তো কোনো সমস্যাই না। সমস্যা তো আছে স্যার, মানে বিয়েটা আমরা উপর থেকে হয়তো বিয়ে হিসেবে দেখতেছি, বাট এই মির্জা পরিবার অর্থাৎ ইমতিয়াজ মির্জা এবং তার ওয়াইফ জেমির মা বাবা, এরা আসলে একটু অহংকারী টাইপ স্যার। এরা একটু অহংকার ক্যারি করতে পছন্দ করে, এই আর কি। বাট এই জায়গা থেকে আপনি যদি যা প্রপোজ করেন যে বিবাহের জন্য, চোখ বন্ধ করে রাজি হয়ে যাবে স্যার। মানে কোনো কিছু ভাববেও না যে অ্যাটলিস্ট মানুষ হিসেবে আপনি কেমন, এইটাও দেখতে আসবেন। আচ্ছা রাশেদ সাহেব, আমাকে এটা বলেন, মেয়েটা কেমন? মানে জিমি মির্জার কথা বলছি। স্যার পুরো ফ্যামিলি ব্যাপারে খবর নিয়ে যেটা জানতে পারলাম, বড় মেয়ে মিমি মির্জা এবং মেঝো মেয়ে জেমি মির্জা বাদে বাকি সবাই বুলশিট স্যার। ওরা দুজনে অনেক ভালো। দেখুন রাশেদ সাহেব, আমার কাছে মেয়েটা ভালো হলেই চলবে, বাকি কে কীরকম সেটা আমার দেখার বিষয় না। এটা তো গুড নিউজ স্যার। তাহলে আপনার বাবা অর্থাৎ স্যারের সাথে আলোচনা করবো স্যার? হ্যাঁ, অবশ্যই বাবাকে বলবো, কিন্তু এইভাবে না। স্যার আমি বুঝিনি, সরি। আমি আসলে মেয়েটার মন জয় করতে চাই। আপনি স্যার মেয়েটার মন জয় করতে চান? এক্স্যাক্টলি স্যার, আপনি যে স্ট্যাটাস হোল্ড করেন, মেয়েরা আপনার মন জয় করার জন্য লাইন দিয়ে লেগে আছে স্যার। রাশেদ সাহেব, আমি যা বোঝাতে চেয়েছি আপনি সেটা বোঝেননি। আমি বোঝাতে চেয়েছি আবির চৌধুরী হয়ে না, সাধারণ একটা ছেলে আবির হয়ে যেতে চাই। ওয়াও স্যার, ইটস ফ্যান্টাস্টিক আইডিয়া। স্যার আপনি তো আমির খানকে পছন্দ করেন, তাই না? হুম। আপনি গাজিনী ছবিটার ব্যাপারে এত সিরিয়াস হয়ে গেলেন কীভাবে স্যার লাইফে? আমরা ছদ্মবেশ কেন ধারণ করতে হবে স্যার? রাশেদ সাহেব, লাইফটা না অনেকটা আনপ্রেডিক্টেবল। আমাদের লাইফে, জীবনে চলার পথে অনেক ঘটনা ঘটে। হ্যাঁ স্যার, ইটস নর্মাল আই থিঙ্ক। সেই ঘটনাগুলো এক একটা স্টোরি। তো লাইফের টাইম লাইনে সেই স্টোরিগুলো যদি আমরা যোগ না করি, তাহলে লাইফের কোনো মিনিং থাকে না। আমার কাছে এটা মনে হয়। আমার কাছেও মনে হয় ইউ আর রাইট। আই অ্যাম। আরেকটা কথা রাশেদ সাহেব, ফল ইন লাভ বলে একটা কথা আছে। ডেফিনেটলি স্যার। তো মানুষ যখন এটাতে পড়ে, তখন আপনি যে যুক্তিগুলো দিচ্ছেন, সেই যুক্তিগুলোকে কিন্তু যুক্তি মনে হয় না, কুযুক্তি মনে হয়। তো আপনার কথাগুলো আমার কাছে যুক্তিহীন লাগছে, মানে কুযুক্তি লাগছে। সেই জন্য আমি দুঃখিত। তো আপনি আমাকে যেভাবে বলছেন যে আমি এভাবে দেখা করতে, সেটা আমি চাই না। আমি সাধারণ হয়েই মেয়েটার কাছে যেতে চাই, সাধারণ হয়েই মেয়েটার মন জয় করতে চাই। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি স্যার। সো আমি মেয়েটার সাথে আজই দেখা করতে চাই। স্যার আজকে এটা কীভাবে পসিবল স্যার? হ্যাঁ পসিবল। আপনি যেভাবেই হোক মেয়েটার সাথে আজকে আমাকে দেখা করার ব্যবস্থা করে দিবেন। আমি মেয়েটার সাথে কথা বলবো না, চুপচাপ দাঁড়িয়ে থাকবো, দূরে বসে থাকবো, আপনি আমার সাথে থাকবেন। স্যার আই উইল ম্যানেজ। ওকে, আমি জাস্ট একটু ফ্রেশ হয়ে আসছি। ওকে, থ্যাংক ইউ।
এখানে তুমি ফর্মাল ড্রেসটা চলো না, এই যে যে ঝোলা জিন্সের প্যান্ট এটা কি? আসলে বাবা আমার একটা কাজ আছে। ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, তো চুলের এই অবস্থা কেন? হেয়ার ভলিউমের জন্য তুমি দেশের বাইরে গেলে কতগুলো ওয়াক্স আনো, হ্যাঁ, আর সেখানে চুলের এই যাতা অবস্থা। কোথায় পাবো বয়ফ্রেন্ড? আজকের মধ্যে বয়ফ্রেন্ড না নিয়ে গেলে তো ওই শামীমের সাথে আমার বাগদানার বিয়েটা হয়েই যাবে। এখন দোয়া করো এই ঘরে আমাদের মন মানসিকতার জন্য একটা মেয়ে আসে, তাহলে পুরো ঘরটা পরিপূর্ণ হয়। তুমি আর বাবা না দরকারের তুলনায় একটু বেশি প্র্যাকটিক্যাল। জীবনে প্র্যাকটিক্যাল হতে হয় রে মা। শোনো মা, আমি শুধু স্বামীর চাপে পড়ে আমার দেবরের সঙ্গে আমার বোনের বিয়েটা দিতে চাই। দেখো সে কি আমি নাকি লুকিয়ে রাখা আরেক আমি, তবু এই টান থামে না কোনোদিন, তোমায় ঘিরে শুরু প্রতিদিন। হৃদয়ে শুধু তোমারই নাম, অজানা পথেও তুমি আমার ঠিকানা। যদি সত্য একদিন আলো হয়ে আসে, ভালোবাসা কি থাকবে একই বিশ্বাসে? হৃদয়ে লুকিয়ে রাখা গান, অকথা সব অনুভূতির অবিরাম টান, হাজার ছদ্মবেশ ভেঙে ভোর নামে, চিনে নিও আমায় শুধু হৃদয়েরই নামে। ভাগ্যের লেখা বদলায় নীরবে, চোখের ভাষা বলে দে সবই তবে, যে গল্প